এটা কি বলে মামুন ভাই? সাই সাই চাই চাই ওই আপনার লেবু ওই যে মাল পেয়ারা এখান থেকে সব পাইকাররা নিয়ে যাচ্ছে। এই পেয়ারা এখানে আছে, আমরা একটু দেখবো। লেবু, পেয়ারা, অনেক কিছু আছে। স্বামী বিবেকানন্দ সেবাশ্রম সৌজন্য স্বর্গীয় সূর্যকান্ত হালদার। আমরা এখন আছি আদমকাঠি বাজারে, ছোট্ট একটা বাজার। আপনারা বাজারটা এখানে দেখে বুঝছেন। আর এখানে অনেক চাষি আছে যারা হচ্ছে স্থানীয় ফলমূল চাষ করছে। এখানে পেয়ারা বাগান অনেক, আদমকাঠি, ভীমরুলি, তারপরে আপনার কুরিয়ানা, এই পাশাপাশি সব কটা বাজারই। আর এই বাজারগুলো বিখ্যাত আপনার স্থানীয় ফলমূল, আমরা পেয়ারা, লেবু, পাশাপাশি আপনার নারিকেল, সুপারি। তো এই অঞ্চলটা নারিকেল সুপারিতে ভরপুর একদিক। বা হরিয়ানার যে বিখ্যাত পেয়ারার মার্কেট, যেটা ফ্লোটিং মার্কেট এখানে। আর এখানে একজন ব্যবসায়িক আছেন, আপনার নামটা কি? পবিত্র হালদার। জি, ধন্যবাদ আপনাকে। যাবো হচ্ছে ফ্লোটিং পেয়ারার মার্কেটটাতে নিয়ে যাব, যদিও অলরেডি হ্যাঁ রিয়ান পেয়ারা পার্ক। আচ্ছা, সমস্যা নাই, আমরা একটু পরে আপনাদেরকে পেয়ারা পার্কে নিয়ে যাব বা পেয়ারা বাগানে নিয়ে যাব। আমরা আরেকটু এই বাজারটা দেখব, আদমকাঠি বাজার, যেটা এই যে এখান থেকে ট্রলার যাচ্ছে। দেন আমাদের যেমন রাস্তা, আর এরা বিভিন্ন জায়গায় ট্রলারে করে চলে যাচ্ছে। ডানে যাচ্ছে, বামে যাচ্ছে, এই দিকে যাচ্ছে, আবার এই কর্নার দিয়ে একটা বের হচ্ছে, তারপরে এই পাশ থেকে একটা আসলো। তো এইভাবেই চলছে এখানকার মানুষের জীবন। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ এবং বিদেশ যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের ভিডিওতে আমরা মূলত আপনাদেরকে নিয়ে চলেছি বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের ঐতিহ্যবাহী একটা বিভাগ, যেটা বরিশাল বিভাগ। আর আপনারা জানেন এই বরিশাল ধান, নদী, খাল, এই তিনে বরিশাল বিভাগের ঐতিহাসিক গুরুত্ব অপরিসীম। বরিশালের নামকরণ সম্পর্কে বিভিন্ন মতভেদ রয়েছে। কিংবদন্তি থেকে জানা যায় পূর্বে এখানে খুব বড় বড় শাল গাছ জন্মাতো, আর শাল গাছ থেকে বরিশালের নামের উৎপত্তি। আইতে শাল যাইতে শাল, তার নাম বরিশাল, প্রবাদটি উল্লেখযোগ্য। আবার কেউ কেউ দাবি করেন যে পর্তুগিজ বেরি ও শেলির প্রেম কাহিনীর জন্য বরিশাল নামকরণ করা হয়েছে। অন্য এক কিংবদন্তি থেকে জানা যায় গির্দে বন্দরে, গ্রেট বন্দর, ঢাকার নবাবদের বড় বড় লবণের গোলা ও চৌকি ছিল। ইংরেজ ও পর্তুগিজ বণিকরা বড় বড় লবণের চৌকিকে বরিসল্ট বলতো। আবার অনেকের ধারণা এখানকার লবণের দানাগুলো আকার বড় বড় ছিল বলে বরিসল্ট বলা হতো। পরবর্তীতে এই শব্দটি পরিবর্তিত হয়ে বরিশাল নামের উৎপত্তি হয়েছে। দক্ষিণ পূর্ব বাংলায় মুসলিম আধিপত্য বিস্তারকালে রাজা দনুজ মর্দন কর্তৃক চন্দ্রদ্বীপ নামে এই স্বাধীন রাজ্যটি প্রতিষ্ঠিত হয়। চতুর্দশ শতাব্দী পর্যন্ত এই অঞ্চল চন্দ্রদ্বীপ নামে প্রসিদ্ধি লাভ করে। এই রাজ্য প্রতিষ্ঠার পূর্বে এই অঞ্চল বাকলা নামে পরিচিত ছিল। বাকলা অর্থ শস্য, ব্যবসায়ী, যা আরবি শব্দ থেকে আগত। জনৈক ডক্টর কানুনগো নামীয় এক ব্যক্তির বাকলা বন্দর নির্মাণ করেন। এই সামুদ্রিক বন্দরে আরব ও পারস্যের বণিকরা বাণিজ্য করতে আসতেন। অতি প্রাচীন বৈদেশিক মানচিত্রে বাকলা চন্দ্রদ্বীপ নামে বড় অক্ষরে অঙ্কিত দেখা যায়। 1796 খ্রিস্টাব্দে পর্যন্ত এ জেলা বাকলা চন্দ্রদ্বীপ নামে পরিচিত ছিল। 1797 খ্রিস্টাব্দে ঢাকা জেলা দক্ষিণাঞ্চল নিয়ে বাকেরগঞ্জ জেলা প্রতিষ্ঠিত হয়। কীর্তনখোলা নদীর তীরে অবস্থিত এই শহরের পুরাতন নাম চন্দ্রদ্বীপ। দেশের খাদ্যশস্য, মৎস্য উৎপাদনের অন্যতম মূল উৎস বরিশাল। একে বাংলার ভেনিসও বলা হয়। বরিশাল দেশের একটি গুরুত্বপূর্ণ নদীবন্দর। বরিশালের ঐতিহাসিক গুরুত্ব অনুধাবন করে তদানীন্তন ব্রিটিশ সরকার 1913 থেকে 1914 খ্রিস্টাব্দে বেঙ্গল ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন রিপোর্টে ফরিদপুর ও খুলনা জেলা সহ বরিশাল বিভাগ প্রতিষ্ঠার সুপারিশ করেন। পরবর্তীতে বিভিন্ন রাজনৈতিক কারণে বাস্তবায়ন সম্ভব হয়নি। অবশেষে ফরিদপুর ও খুলনা জেলা বাদ দিয়ে 1993 সালের 1 জানুয়ারি প্রাচীন চন্দ্রদ্বীপ রাজ্য বৃহত্তর বাকেরগঞ্জ জেলা নিয়ে বরিশাল বিভাগ গঠিত হয়। বাংলার শস্য ভাণ্ডার বরিশাল একদা এগ্রিকালচারাল ম্যানচেস্টার হিসেবে পরিচিত ছিল। বরিশালের অর্থনীতির সাথে সম্পৃক্ত ছিল
বাংলার অর্থনীতি। সুজলা সুফলা শস্য শ্যামলা এই অঞ্চল প্রাচীনকাল থেকে দিয়ে এসেছে অফুরন্ত ধন সম্পদ আর সীমাহীন প্রাচুর্য। বন্ধুরা আসসালামু আলাইকুম। শুরু করছি নতুন একটা ভ্রমণ গল্প। আর এখন বাজে সকাল 6:30। ঘুম থেকে উঠছি আমরা 5:30। আর আজকে এই ভ্রমণের সাথে আছে বিশেষ একজন, একটু ব্যতিক্রম ধর্মী। আজকে একটা ট্যুর দিব আমরা, একটা মানে অ্যাডভেঞ্চারের একটা ট্যুর। আর এই ট্যুরে আমরা মূলত যাব আমরা বরিশালে। সম্পূর্ণ মেঘলা একটা আকাশ, নিচের পরিবেশ দেখি আপনারা বুঝতে পারছেন। সারা রাতে ভরপুর বৃষ্টি হয়েছে। রুমটাও খুবই অগোছালো অবস্থায় আছে, গোছগাছ চলতেছে। বন্ধুরা আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন আকাশে মেঘ আর বৃষ্টি ভেজা সকালে আপনাদের সকলকেই স্বাগত জানাচ্ছি সংসদ ভবনের সামনে থেকে। আর আজকে আমরা মূলত আমাদের যে উদ্দেশ্য, আমরা ঢাকার থেকে আমরা যাচ্ছি বরিশালের উদ্দেশ্যে, যেটা ধান নদী খাল, এই তিনে বরিশাল। আর সাথে আছে আমাদের মিয়া ভাই মামুন ভাই। মামুন ভাইকে একটু দেখান। মামুন ভাই আছে। আজকে আমরা বরিশালে ট্যুর দিব। তো বরিশালের আপনারা জানেন যে বরিশাল রূপের রানী, বরিশাল আর বর্ষায় বরিশালের রূপ অনন্য রূপ। তো বরিশালের বেশ কিছু দৃষ্টিনন্দন লোকেশনের সুন্দর সুন্দর জায়গা আপনাদেরকে দেখাবো, সাথে থাকবেন। আর আমার ভিডিওগুলো দেখতে আপনি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন দিয়ে রাখবেন। সেই সাথে ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটকেও আপনারা আমাকে পেয়ে যাবেন রেগুলার। তো চলুন শুরু করা যাক আজকের ভ্রমণ। আমরা এখন টিএসসির দিকে আগাচ্ছি। এটা ঢাকা বিশ্ববিদ্যালয় স্মৃতি চিরন্তনী। সকালবেলা খুবই সুন্দর লাগে। ঢাকার যে গাছগুলো, বড় বড় গাছগুলো, এগুলো কিছুটা এখানে দেখা যায়। যাই হোক, আমরা টিএসসির কাছাকাছি চলে আসছি। পরবর্তীতে যেখানে থাকবো আপনাদের আপডেট জানাবো। সামনে গেলে ঢাকা গেটটা দেখতে পাবেন। কিন্তু আমাদের জাতীয় চার নেতার সমাধিসৌধ, তার সাথেই দুই পাশে যে এই যে ঢাকা গেট আমরা এখন ক্রস করছি। কামান রাখা আছে, এখানে কামান রাখা আছে। এই যে গেটের তোরণ, এই যে গেটের তোরণ, আমরা এই যে ঢাকা গেট ক্রস। আর এটা হচ্ছে আমাদের কার্জন হল এবং দোয়েল চত্বর। ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাতের বাঁ পাশে দেখতে পাচ্ছেন এই বিখ্যাত কার্জন হল। আর আরেকটা বিষয় আপনাদেরকে বলি, এই কার্জন হলের ঠিক পিছনে আমাদের যারা বাংলা ভাষা নিয়ে গবেষণা করছে, তার মধ্যে যাকে বলা হয় ফাদার অফ বেঙ্গল ল্যাঙ্গুয়েজ, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ রহমতুল্লাহ, তার সমাধিসৌধ এবং সবাই জানেন 500 শয্যার বার্নিট। এটা এশিয়ার সবচেয়ে বড় বার্নিট। দামা পোড়া, আগুনে পোড়া রোগী দেখার জন্য এত বড় হাসপাতাল, এটা শুধু বাংলাদেশেই আছে। যাই হোক, আমরা এখন আস্তে আস্তে বরিশালের দিকে যাচ্ছি। আমাদের পরবর্তী গন্তব্য হানিফ ফ্লাইওভার দিয়ে আমরা যাত্রাবাড়ি গোলাইপার হয়ে পোস্তগোলা দিয়ে বেরিয়ে যাব মাওয়া রোডে। কৃষি ছিল এদেশের অর্থনীতির মূল উৎস। 1580 সালে বাকলাকে অত্যন্ত সম্পদশালী আখ্যায়িত করে। এখানকার প্রচুর চাল, কার্পাস, রেশম, বস্ত্র ও সুবৃহৎ ঘরের কথা উল্লেখ করেছেন। বরিশাল অঞ্চলের জনগণ সত্যিকার অর্থে আরামপ্রিয় ও ভোজন বিলাসী। পারিবারিকভাবে এরা খুবই ঘনিষ্ঠ ও আন্তরিক। তেলে ঝালে রকমারি সুস্বাদু খাবারের পরে একটা মিষ্টান্ন ছাড়া তাদের তৃপ্তি আসে না। এখানে খেজুরের রস, গুড়, নারিকেল, দুগ্ধ ছানার তৈরি পিঠার 100-এরও উপরে প্রকার রয়েছে। কবি ঈশ্বরগুপ্ত বরিশালে বেড়াতে এসে লিখেছেন, এখানে খাদ্য সুখের কথা বর্ণনা করা যায় না। এখানকার মতো উত্তম চাউল বোধহয় বঙ্গদেশে আর কোথাও নাই। বাংলাদেশের সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক অঙ্গনে বরিশাল এক অসাধারণ স্থান দখল করে আছে। বাঙালির
অনেক কীর্তি আর কৃতিত্বের সাথে জড়িয়ে আছে বরিশালের নাম। মহান নেতা শেরে বাংলা একে ফজলুল হক, কবি সুফিয়া কামাল, কবি জীবনানন্দ দাশ, চরণ কবি মুকুন্দ দাস সহ আরও অনেক কীর্তিমান জন্ম নিয়েছে বরিশালে। ব্রিটিশ বিরোধী আন্দোলন, স্বাধীনতা আন্দোলন সহ বিভিন্ন রাজনৈতিক আন্দোলনে বরিশাল উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে। এই জেলার প্রশাসন জেলাবাসীকে অবিরত সেবা দিয়েছে এবং জেলার পর্যটন ও কৃষিভিত্তিক শিল্পের সম্ভাব্যতা সমগ্র বিশ্বে তুলে ধরার জন্য আন্তরিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। দাঁড়ালাম রেস্ট নেওয়ার জন্য। তো ভাই কেমন লাগলো মাওয়া রোডে? মোটামুটি মোহন ভাই, এক কথা এক্সপ্রেস রোডটা অসাধারণ। তবে মানে বিভিন্ন স্ট্যান্ডে গাড়িগুলো দাঁড়ায় আছে, এটা একটু বিরক্তিকর। মানে এটা মানে নিজের তৈরি করা কিছু স্ট্যান্ড তারা বানাই দিছে। এটা অবৈধ। এটা আমরা চাই প্রশাসন এটার দিকে একটু নজর দিক আর কি, যে মাওয়া এক্সপ্রেসওয়ে রোড, যেটা আসলে এখানে কোনো মানে মেইন এক্সপ্রেসওয়েতে কোনো স্ট্যান্ড থাকবে না। হ্যাঁ, এটা থাকবে সাইড লেন দিয়ে স্ট্যান্ড পাবে আর কি। তো দর্শক সকলকেই আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আজকে যাচ্ছি আমরা বরিশালে, আর বরিশালে আদ্যপ্রান্ত থাকছে খাল, নদী, বিল, এই দুই তিনে বরিশাল। আরো আছে বরিশালের অনেক প্রবাদ আছে যে খাল, নদী, বিল বা জলাশয় এত পরিমাণে, যার জন্য বরিশালকে বলা হয় যাইতে শাল বা যাইতে শাল, যেটা এই যাইতে শাল। এই কথাটাও আসলে এই ধরনের কিছু বিষয়ের কারণে, যেমন আপনি এখানে এত নদী, খাল, জল, বিল এগুলো পারাপার হওয়ার জন্য আপনাকে এতটাই পরিশ্রম বা এতটাই নিতে হয়েছে, স্ট্রেস নিতে হয়, যার ফলে এটাকে বলা হয় যে আইতে শাল আর যাইতে শাল। তো আমরা আজকে সেই বরিশালে যাচ্ছি, যেখানে শুনেছি যে আপনার বড় বড় শাল গাছ ছিল এক সময়। এই শাল গাছ থেকে বড়ি হচ্ছে বড়, আর শাল হচ্ছে শাল গাছ। তো এটা আসলে কোনো এক কিংবদন্তি, এটা কোনো এক কিংবদন্তির কাছ থেকে এটা জানা, যে তিনি এই কারণে বরিশালকে বড় বড় গাছ হয় শাল গাছ, যার জন্য তাকে এই বরিশাল বলা হচ্ছে আর কি। তো আরো অনেক মতভেদ রয়েছে বরিশাল নাম নিয়ে, তা আমরা জানার চেষ্টা করব, বরিশালে আরো অনেক তথ্য আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব। এই সময় এই যে পদ্মা সেতু, টোল প্লাজা, পদ্মা সেতু আপনাদের দেখাবো, আমাদের সাথেই থাকে। জি। নদী স্ট্যান্ডে আমরা অবস্থান করছি। আমরা চলে আসলাম কিছুক্ষণ আগেই। আপনারা জানেন যে আমরা রওনা দিয়েছিলাম ঢাকার থেকে, আর আমরা আসলাম এই যে বাইকে করে চলে আসলাম। আমরা দুইজন আসছি, আমি এবং মাউন ভাই, আর এটা বরিশাল গৌর নদী। তো গৌর নদী হচ্ছে বরিশালের প্রবেশদ্বার। এখানে যখনই আপনি আসবেন তো অবশ্যই গৌর নদীর দই এবং চিড়া খাওয়ার চেষ্টা করবেন, এটা বিখ্যাত একটা খাবার। আর আপনারা জানেন বরিশালের দই চিড়া অনেক বিখ্যাত। সেই সাথে এখানে আছে সাহা মিষ্টান্ন ভাণ্ডার, আপনি ডিসপ্লেতে স্ক্রিনে দেখতে পাচ্ছেন সাকেনা। আর আমাদের এই যে মাউন ভাই খাওয়া দাওয়া সেরে অলরেডি সে এখানে বসে পড়ছে, আপনারা দেখতে পাচ্ছেন মাউন ভাই। আর আমি আছি সাথে।
আপনার সাথেই থাকবেন। বরিশালে প্রবেশ করব অল্প কিছুক্ষণের মধ্যেই। আর বরিশালে প্রবেশ করে হয়তো আমরা একটা হোটেলে উঠবো, তারপরে চেষ্টা করবো স্টেপ বাই স্টেপ বরিশালের উপরে আপনাদেরকে বিভিন্ন দৃষ্টিনন্দন জায়গাগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সাথেই থাকবেন। আমরা এই যে সাহা মিষ্টান্ন ভান্ডারে আমরা যে দুধ নিয়ে আসা হচ্ছে, যে খাঁটি দুধ, এই যে আমরা এখানে এই বাজার থেকে মাত্র নিয়ে আসা হয়েছে এই স্থানীয় গাভীর যে দুধ সংগ্রহ করার পরে। দাদা, আপনার নামটা কি? আমার নাম নিকুঞ্জ চন্দ্র দে। আচ্ছা, আপনি কি দায়িত্বে আছেন? আমি আছি যে আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই দুধ এখানে 50-60 কেজি দুধ এখানে জ্বালানো হবে। আর জ্বালানোর পরে মোটামুটি 5-6 ঘন্টা জ্বালানো হবে। আর গরু নদীর ঐতিহ্যবাহী যে দধি কেন ঐতিহ্যবাহী এবং যে বিখ্যাত বলা হচ্ছে, বা এত টেস্ট, আমি নিজেই খাইলাম, স্বাদে অনন্য, অতুলনীয় এক কথায়। দই চিড়া আমি খাইলাম, মিষ্টি খাইলাম, রসমালাই খাইলাম। তো এখানে যেটা বলা হচ্ছে মূলত খাঁটি দুধ এবং হচ্ছে 4 থেকে 5-6 ঘন্টা দুধটাকে জ্বালানো হয় আর কি। তো এটাই হচ্ছে আমাদের ছিল মূল বিষয়, যেটা আমরা সাহা মিষ্টান্ন ভান্ডারের দধি চিড়া মিষ্টি এত দধি বা মিষ্টি এত টেস্ট কেন আমরা একটু জানার চেষ্টা করছিলাম। জি, ধন্যবাদ। জি। আমি এখন এই মুহূর্তে আছি বরিশাল উজিরপুরে অবস্থিত দুর্গাসাগরে আছি আমি। মোহন ভাই, এই যে দুর্গাসাগরে মোহন ভাই কি করে দেখেন। মোহন ভাই কি করতেছেন আপনি? আমি এই যে সারাদিন বাইক চালালাম, তো এখন আমি একটু পানিতে নেমে আমরা যেটা সামনে দেখছি এটা দূর করতেছি। এই দুর্গাসাগরের একটু ইতিহাস বলেন তো মোহন ভাই, জোরে জোরে বলেন। তৎকালীন জমিদার এই এলাকায় যেটা হয়, জোয়ার ভাটায় পানি উঠে, পানি উঠে যায় এই কারণে আর নোনা পানিটা উঠে। হুম, মানে জমিদাররা তার প্রজাদের জন্য সুপেয় পানি যাতে, মানে মিষ্টি পানি যাতে পায়, এই জন্য এই বড় দিঘি করা আর কি। 200-250-300 বছর আগের ঘটনা। তো মামুন ভাই যেটা বলছিল যে তৎকালীন জমিদার তো তার প্রজাদের আসলে সুপেয় পানি যেটা বা মিষ্টি পানি, এই অঞ্চলের পানি আমি বরিশালে আসার সময় দেখতে পারলাম যে আপনার প্রায় রাস্তার পাশে প্রতিটা বাড়ি বা তার রাস্তাঘাটে পানি ওঠে, যেটা জোয়ার ভাটা হয় নিয়মিত। তো যার ফলে পানিটা আসলে লবণাক্ত হয়ে যায়, পুকুরের পানিও লবণাক্ত থাকে, সব কিছুই লবণাক্ত হয়ে যায়। তো আপনারা জানেন যে লবণাক্ত পানি হলে তার সাইড এফেক্টগুলো কী হয়। তার আসলে তার প্রজাদের বা তার লোকজনদেরকে যাতে সুপেয় পানি বা মিষ্টি পানি যাতে দিয়ে তারা গোসল করতে পারে, এই পানিটা যাতে ব্যবহার করতে পারে এবং খাবারের কাজেও তারা ব্যবহার করতে এই পানি। তো এই হচ্ছে দুর্গাসাগরের ইতিহাস। আর এটা বরিশালের উজিরপুরে অবস্থিত। গৌর নদীর পরে বরিশাল শহরে ঢোকার আগেই হাতের ডানে পড়বে। যদি আপনি মাদারীপুর বা ঢাকার সাইড থেকে আসেন ডানে পড়বে। বরিশাল থেকে আসলে আপনার, হ্যাঁ, বরিশাল শহর থেকে 10 কিলো এটা। আর বরিশাল থেকে আসলে হাতের বামে পড়বে, গৌর নদীর আগে হাতের বামে পড়বে। এটা হচ্ছে দুর্গাসাগর। বন্ধুরা আসসালামু আলাইকুম। আমি এখন এই মুহূর্তে আছি বরিশালের উজিরপুরের গুঠিয়াতে অবস্থান করছি। আর গুঠিয়াতে আমার সামনে ঠিক দেখতে পাচ্ছেন এটা বাইতুল আমান জামে মসজিদ। এই মসজিদটা নির্মাণ করেছেন একজন প্রবাসী, সৌদি প্রবাসী। তার নামটাও আমি এই ভিডিওতে জানাবো। তা আমরা এই মসজিদটার ভিতরে এখন প্রবেশ করছি এবং আপনাদেরকে দেখাবো মসজিদটা। খুবই সুন্দর একটা মসজিদ, ঠিক ইরানি মসজিদ বা পাকিস্তানি অনেক মসজিদ আছে এই ধরনের। একটু নামটা একটু জানার চেষ্টা করব। ওই এস সাইফুদ্দিন আহমেদ শান্টু, এখানে একটি পুরাতন মসজিদ ছিল। এই মসজিদের জায়গা সংরক্ষণের জন্য এর চেয়ে উত্তম আর কোনো বিকল্প ব্যবস্থা আমার জানা নেই।
খুবই সুন্দর কথা বলছেন সে, এস সাইফুদ্দিন আহমেদ শান্টু, যিনি এই মসজিদের প্রতিষ্ঠাতা এবং নির্মাতা। তো আজকে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যে আমি চাইছিলাম আপনাদেরকে একটু ড্রোন ফুটেজে দেখাবো, কিন্তু সেটা সম্ভব হচ্ছে না। তো এখানে স্তম্ভটি নিম্নলিখিত পবিত্র স্থানের মাটি ও জমজমের পানি দিয়ে তৈরি করা হয়েছে। মুজদালিফা এর মাটি, ময়দানে মিনায়ের মাটি, জাবালে নূর পাহাড় এর মাটি, কোরআন মসজিদের প্রথম আয়াত জাবাল ব্যবহার করা হয়েছে। স্তম্ভটি নিম্নলিখিত পবিত্র স্থানের মাটি ও জমজমের পানি দিয়ে তৈরি করা হয়। এই স্তম্ভটির কথা বলা হচ্ছে। আর জেদ্দার মাটি আছে এখানে, মা হাওয়া এর কবরস্থানের মাটি, মসজিদের রহমতের মাটি আরব সাগরের পাড়ে অবস্থিত। আচ্ছা, মদিনা শরীফের মাটি, বাগদাদ শরীফ, আজমির শরীফের মাটি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এই মসজিদের যে স্তম্ভ যে নির্মাণ হয়েছে, যেই যে জায়গাগুলোর মাটি দিয়ে তৈরি করা হয়েছে সেগুলো আমরা একটু দেখলাম। আর এইটা মসজিদের পুকুর পাড়, খুব সুন্দর একটা পুকুর ঘাট। এখানে মুসল্লি যারা আছেন তারা এখানে নামাজের উদ্দেশ্যে যারা আসবেন, নামাজ পড়বেন যারা, এখান থেকে অজুও করতে পারবেন। এখানে বসার ব্যবস্থাও আছে, বোঝা যাচ্ছে ওখানে। ওই টোটাল যে সিঁড়িঘাটের বাহিরেও একটা রেলিং দেওয়া আছে। আর আমরা মসজিদটার ভিতর সাইডে এখন একটু প্রবেশ করব। এই মুহূর্তে বাইতুল আমান জামে মসজিদের সামনের দিকটাতেই আছি আমরা। মিনারটা অনেক বড়, খুব সুন্দর মিনার, মাঝখানে একটা গম্বুজ দেখতে পাচ্ছি আমরা। আর এই পাশটা একটা বাউন্ডারি বা করিডোর, এখানে বারান্দার মতো এখানে হাঁটা যায়। তো নামাজের পরে এখন মসজিদ বন্ধ। আমরা একটু, হ্যাঁ বলছি ভাইয়া একটু। আর এই পাশটা হচ্ছে করিডোর, মসজিদটার ঠিক সামনে চলে আসছি আমরা, বাইতুল আমান জামে মসজিদ। যেহেতু আসলে বর্ষা থাকার কারণে চাইছিলাম একটু ড্রোন ফুটেজে দেখাবো, উপর সাইডটা বা চারিধারটা একটু দেখাইতে চাইছিলাম, আসলে সেটা সম্ভব হচ্ছে না। তো আমরা মসজিদটার চারিধারটা একটু ঘুরে ঘুরে দেখছি। ভিতরটা একদম লক করা, যদি খোলা থাকে হয়তো বা দেখাইতে পারবো। এই পাশে সম্ভবত মসজিদের আবাসিকের ব্যবস্থা করা আছে এখানে। এই আর এটা মসজিদের আর এক পাশে একটা গেট, মেন ফটকটা ওই পাশেই। আমরা মসজিদটার ঠিক সামনের সাইডে আছি, দুই পাশে দুইটা ঝর্ণা করা আছে। হ্যাঁ হ্যাঁ, দুইটা ঝর্ণা করা আছে। এটা হচ্ছে মেইন গেট, আর এটা মসজিদের সামনে বাগান করা। তো এই ছিল মসজিদ।
তো এটা বরিশালের উজিরপুরের গুঠিয়ায় অবস্থিত বাইতুল আমান জামে মসজিদ, মসজিদের ঈদগাহ কমপ্লেক্স। এখানে ঈদের জামাত সংগঠিত হয়ে এই জায়গায়, এটা ঈদগাহ কমপ্লেক্স। ঈদের নামাজও এখানে আদায় করা হয়। তো দর্শক, এই ছিল গুঠিয়ায় অবস্থিত বাইতুল আমান জামে মসজিদ। চেষ্টা করেছি আপনাদেরকে মসজিদটা দেখানোর জন্য, তবে ড্রোন দেখাইতে পারিনি আমি ড্রোন ফুটেজটা। আর ভিতরে তালা মারা অবস্থায় পাইছি আমি, তো যার ফলে ভিতরটাও আপনাদেরকে দেখাইতে পারিনি। আর মসজিদের বিস্তারিত তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি। প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে অবস্থান করছি বরিশালের চাখারে, যেটা বানারীপাড়ার চাখারে আমরা চলে আসছি। আমরা একটু আপনাদেরকে দেখাই যে চাখার শেরেবাংলা স্মৃতি জাদুঘর। তা আপনারা বুঝতে পারছেন যে এটা শেরেবাংলা একে ফজলুল হকের বাড়ি এটা। তা আমরা চলে আসছি আজকে তার বাড়িতে। আর বাড়িতে ভিতরে ঢোকার পরে এই পাশে একটা টিকিট কাউন্টার আছে। আমরা জনপ্রতি 10 টাকা করে এই টিকিটটা পড়ছে। এই টিকিটটা আমরা নিলাম। সাথে আছে যে মামুন ভাই আমাকে নিয়ে আসছে এই জায়গায়। আসলে এই জায়গাগুলোতে অনেকেই হয়তো বা আসে না বা আসা হয় না এই জায়গাগুলোতে। যিনি বরিশালের কৃতি সন্তান, সেই সাথে বরিশাল না পুরো বাংলাদেশের জন্য যিনি একজন মাইল ফলক যিনি। তা আমরা তার জাদুঘরের সামনে আমরা অবস্থান করছি। তা আমরা বেশ কয়েকটা জিনিস আপনাদেরকে দেখাবো, সাথেই থাকবেন। তো এটা হচ্ছে তার জাদুঘর। মূলত এই জাদুঘরটা তার নিজস্ব জমিতেই নির্মাণ করা হয়েছে এটা। এবং এই জাদুঘরের ভিতরে তার ব্যবহৃত অনেক ধরনের জিনিসপত্র এখানে রাখা আছে, প্রয়োজনীয় জিনিসপত্র অনেক কিছু রাখা আছে, যেটা দেখতে আসছে মানুষ বা দর্শনার্থীরা এখানে আসে। টিকিট কেটে এখানে সবাই প্রবেশ করে। তো ভিতরে হয়তো ভিডিও করা নিষেধ। আর এখানে ভাইয়া আছে। ভাই, আপনার নামটা? নেপালচন্দ্র দাস। তা আপনি এখানে কি মানে নিয়োগপ্রাপ্ত চাকরিতে আছেন আর কি আপনি এখানে? তো জাদুঘর ভিতরে কি আমরা ভিডিও একটু করতে পারবো? আচ্ছা, আমরা ভিডিও করতে পারবো না, বাইরে থেকে কি একটু দেখাইতে পারবো? আচ্ছা, তো দর্শক আমরা জাদুঘরটার ভিতরে প্রবেশ করতে পারবো না, তবে বাইরে থেকে আপনার গেট দিয়ে একটু দেখতে পাচ্ছেন ভিতরটা। তার ব্যবহৃত এখানে ডাইনিং টেবিল সহ তার অনেক ধরনের জিনিস, ফটো, ছবি আর অনেক কিছুই রাখা আছে এখানে। এটা হচ্ছে শেরেবাংলা একে ফজলুল হকের আপনার কাচারি ঘর, যেটা জাদুঘরের ঠিক পাশেই। এটা হচ্ছে কাচারি ঘর। আর এই কাচারি ঘরে বসেই, এটা হচ্ছে কাচারি ঘর শেরেবাংলা একে ফজলুল হকের। এই কাচারি ঘরে বসেই যিনি রাজনৈতিক মিটিং বা বিভিন্ন ধরনের কার্যক্রম, সেই সাথে বন্ধুবান্ধবদের সাথে আড্ডা, এই ঘরে বসেই তিনি দিয়েছেন। আরেকটু সেটা আমরা আসলে ভিতরে দেখাইতে পারি না। ভিতরে আমরা প্রবেশ করছিলাম, তার ব্যবহৃত খাট, চেয়ার, টেবিল বা তার ব্যবহৃত তার লাঠি ছিল, ওখানে সই ছিল। আর মূলত তার জীবদ্দশায় বিভিন্ন ফটোগ্রাফি, রাজনৈতিক বিভিন্ন ফটো, বা তিনি যে পূর্ব বাংলা, অবিভক্ত বাংলার যিনি মুখ্যমন্ত্রী ছিলেন। সকলেই ভালো থাকবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিও ব্লগে। আর আমার ভিডিওটি আপনাদের ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, বেল আইকন বাজিয়ে পাশেই থাকবেন। তো ধন্যবাদ।